চাই একটা দাওয়াই, না হলে উত্তরবঙ্গ যাই। বিজেপির এই মুহূর্তে কোন দাওয়াই দরকার? নতুন কোনো সমীকরণ, নাকি উত্তরবঙ্গে আরএসএস এর সঙ্গে সমন্বয় তৈরি করে নিজেদের সংগঠনকে আরো শক্তিশালী করার প্রচেষ্টা? কিন্তু এই কথা কেন উঠে আসছে? তার কারণ লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখা গেছে বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন কোচবিহার, সেখানে বিজেপির নিশীথ প্রামাণিক পরাজিত হয়েছেন। এবং এরপর থেকেই এই প্রশ্নটা উঠে আসছে যে যেখানে এই বছরটা শেষ হলেই পরের যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের তার প্রস্তুতি শুরু হয়ে যাবে, সেখানে দাঁড়িয়ে বিজেপি তাদের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গকে কি আদৌ রক্ষা করতে পারবে? দেখুন, তিনটে জায়গা নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি প্রশ্ন উঠে আসছে। প্রথমেই অবশ্যই রয়েছে কোচবিহার এবং নিশীথ প্রামাণিকের সমীকরণ। নিশীথ প্রামাণিকের এই পরাজয় বিজেপির জন্য কিন্তু অপ্রত্যাশিত ছিল, এবং এই কারণেই এই প্রশ্নটা উঠছে যে অপ্রত্যাশিত ছিল বলেই কি প্রস্তুতি সেখানে কম ছিল? কিন্তু তার থেকেও বড় কথা, এখন যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কোচবিহারে জিতে গেছেন এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ কোচবিহার পেয়েছে, সেখানে দাঁড়িয়ে কোচবিহারের বিভিন্ন জায়গা কিন্তু তৃণমূল কংগ্রেস দখল করতে শুরু করেছে। পঞ্চায়েত স্তরের বিভিন্ন জায়গা কিন্তু অলরেডি তৃণমূলের হাতে চলে যাচ্ছে। অনেক জায়গা বিজেপির হাতছাড়া হয়েছে, আবার অনেক জায়গা হাতছাড়া হওয়ার একেবারে মুখে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহারে যে বার্তাটা দিয়েছেন, তার বার্তা কিন্তু অত্যন্ত পরিষ্কার। তার বক্তব্য, এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোচবিহারে যে 9টা বিধানসভা রয়েছে সেই 9টাতেই আমাদের জিততে হবে, আর এই 9টাই জেতার জন্য আমাদের যা করার তাই করতে হবে। এবার এখানে কারুর যদি ঘটে এটা না ঢুকে থাকে যে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ যা করার তাই করতে হবে বলতে কি বলতে চাইছেন, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ তিনি নিজেই পরিষ্কার করে দিয়েছেন বিষয়টা। এবং জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলছেন যে আমরা তো কেউ বিবেকানন্দ হয়ে আসিনি, যা করার তাই করতে হবে এই 9টায় জিততে গেলে। এবং সেই কারণেই একটা চর মারলে 10টা চর মারার জন্য তৈরি থাকতে হবে। তারই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলছেন? তিনি বলছেন 4 জুন আমাদের এই লোকসভা কেন্দ্রের ফলাফল বেরোনোর সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু আমাদের লক্ষ্য স্থির করে ফেলেছি। আমাদের টার্গেট এখন শুধুমাত্র কোচবিহারের রেজাল্ট ধরে রাখা নয়, কোচবিহার জেলায় যে 9টা বিধানসভা কেন্দ্র আছে 9টার মধ্যে 9টাতেই তৃণমূলকে জেতাতে হবে, একেবারে 9-9 করতে হবে, যেটা এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল কোচবিহারে করতে পারেনি। কোচবিহারে 9টা বিধানসভা কেন্দ্র কি কি রয়েছে? কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, নাটাবাড়ি, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ, শীতলকুচি, সিতাই। এই 9টাতেই জিততে হবে, এই টার্গেট নিয়ে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে। দেখুন, এখানকার এই সমীকরণ এবং এই ভোট ব্যাংককে একদম কঠিন হাতে রক্ষা করার জন্যই কিন্তু বিজেপির তরফ থেকে এখানে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, এবং অনন্ত মহারাজকে এখান থেকে বিজেপির তরফ থেকে রাজ্যসভার সাংসদ করে পাঠানো হয়েছিল। যে অনন্ত মহারাজকে নিয়ে কোচবিহারের নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই বিজেপির মধ্যেই প্রশ্ন উঠে গেছে যে অনন্ত মহারাজকে তাহলে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়ে বিজেপির লাভটা কি হলো। এবং তারপরে দেখা গেছে সেই অনন্ত মহারাজ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যে সাক্ষাৎটাকে পশ্চিমবঙ্গ বিজেপির অনেকেই হয় চুপ করে থেকে আর না হলে সৌজন্য সাক্ষাৎ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু তারাও খুব ভালো মতোই এই আন্দাজটা পেয়েছেন যে এই কোচবিহারের সমস্যা, কোচবিহারের ঝামেলা কিন্তু অনেক দূর পর্যন্ত গড়াবে এবং তাদের ভালো মতোই ভোগাতেও পারে। এরপর যে দুটো জায়গা নিয়ে প্রশ্ন উঠছে, একটা হচ্ছে আলিপুরদুয়ার এবং আরেকটা হচ্ছে জলপাইগুড়ি। এই দুটো জায়গাতেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি জিতেছে এবারে, কিন্তু এই দুটো আসনেই বিজেপির মার্জিন আগের বারের থেকে বেশ অনেকটাই কমেছে। এবং এখানে বেশি নড়বড়ে হচ্ছে জলপাইগুড়ির অবস্থা, কারণ জলপাইগুড়িতে আপনাদের নিশ্চয়ই মনে আছে ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় তিনি জয়ী হয়েছিলেন, এবং সেটা দেখে বিজেপির অনেকেই কিন্তু প্রমাদ গুনেছিলেন। যদিও সেই সময় বলা হয়েছিল যে উপনির্বাচনে সাধারণত শাসক দলই জয়ী হয়, তাই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। সেই নির্মল চন্দ্র রায়কেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এইবারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল। যদিও তিনি বিজেপির জয়ন্ত কুমার রায়কে পরাজিত করতে পারেননি, কিন্তু যেটা হয়েছে সেটা হলো 2019-এ এই কেন্দ্র থেকে বিজেপি জিতেছিল 1,80,000 ভোটের মার্জিনে। সেই মার্জিন এবার কমে এসেছে 80,000-এ। 80,000 ভোটে এবারে বিজেপি জলপাইগুড়ি থেকে জিতেছে, অর্থাৎ বুঝতেই পারছেন প্রায় 1 লক্ষ ভোট কিন্তু শিফট হয়েছে অন্যদিকে। এইটা বিজেপিকে যে ভাবাবে সেটাই খুব স্বাভাবিক ব্যাপার, এবং বঙ্গ বিজেপির কপালে কিন্তু এটা চিন্তার ভাঁজ ফেলছে। তারই সঙ্গে আলিপুরদুয়ারেও কিন্তু এইবারে হারের মাত্রা এবং ভোটের সংখ্যায় উঁচু নিচু দেখতে পাওয়া গেছে।
আলিপুরদুয়ারের নাগরাকাটা এবং জলপাইগুড়ির মালবাজার এই দুটো বিধানসভা কেন্দ্রে কিন্তু এবারে দেখতে পাওয়া গেছে যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এবং তারই সঙ্গে আলিপুরদুয়ারের আরও দুটো বিধানসভা কেন্দ্র, একটা হচ্ছে মাদারিহাট আর একটা হচ্ছে কালচিনি, এই দুটো জায়গায় যদিও বিজেপি এগিয়ে আছে, কিন্তু আগের লোকসভা এবং বিধানসভা নির্বাচনের থেকে এইবার দেখা যাচ্ছে তাদের ব্যবধানটা কমেছে। অর্থাৎ এই সমস্ত কিছুই বঙ্গ বিজেপির জন্য ডেফিনেটলি চিন্তার কারণ হওয়া উচিত। যদিও 2026-এর যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে দেখা যাবে, সেখানে এমনটা মনে হচ্ছে না যে উত্তরবঙ্গের এই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের অন্তর্গত যে বিধানসভাগুলো রয়েছে সেখানে বিজেপির জন্য সাংঘাতিক বড় একটা ধস নামবে, এমনটা হয়তো হবে না। কিন্তু তারপরেও কাটাকুটির মধ্যে দিয়ে অনেকগুলো আসন এদিক থেকে ওদিকে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যেটা বিজেপির চিন্তার কারণ হয়ে উঠছে। এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গে বিজেপি আরএসএস এর সঙ্গে আবার সমন্বয় তৈরি করে আরএসএস এর সাহায্য নিয়ে তাদের সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করবে কিনা, এই প্রসঙ্গেরও কিন্তু কথা শুনতে পাওয়া যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, এটা বলা যতটা সহজ, করাটা অতটা সহজ নয়। দেখুন, এর দুটো দিকই রয়েছে, ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। ভালো দিক হচ্ছে ডেফিনেটলি বিজেপির এই পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় সাংগঠনিক ব্যর্থতা বা দুর্বলতার কথা যেগুলো বারবার উঠে এসেছে, আরএসএস এর সঙ্গে যদি তারা হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করে, তাহলে সেই ব্যর্থতা বা দুর্বলতার জায়গাগুলো সুরাহা হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। এবং তারই সঙ্গে এটা বলতে তো কোনো রকম দ্বিধা থাকার কথা নয়, অনেক সময় দেখতে পাওয়া যায় যে একটি রাজনৈতিক দলের যে রাজনৈতিক কর্মীরা রয়েছেন তাদের ব্যক্তিগত স্বার্থের উপর নির্ভর করে রাজনৈতিক অবস্থান এদিক থেকে ওদিক হতে পারে, কিন্তু আরএসএস এর বিভিন্ন শাখার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিকার দেখতে পাওয়া যায় না। মানুষের মধ্যে, সমাজে মানুষের মধ্যে আরএসএস এর সেবামূলক কাজকর্ম, তাদের স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের আশ্রম, এগুলো নিয়ে যেমন একটা প্রশংসার জায়গা রয়েছে, তেমনই এটা ভুলে গেলেও কিন্তু চলবে না যে আরএসএস এর যে আদর্শ সেটা বিভিন্ন জায়গার বিভিন্ন ফাটল দিয়ে চুইয়ে চুইয়ে পড়ে সমাজের বিভিন্ন স্তরে এমনভাবে মিশে যায় যার প্রভাব কিন্তু বছরের পর বছর দেখতে পাওয়া যায়। এবং সেই কারণেই বিজেপির জন্য আরেকটা ভালো দিক হচ্ছে, অনেক জায়গা যেখানে বিজেপি পৌঁছাতে পারবে না, আরএসএস সেখানে পৌঁছাতে পারবে, বা অন্তত তাদের পৌঁছানোর ইচ্ছাটা থাকবে। কিন্তু তারই সঙ্গে এর আবার অন্য দিকও রয়েছে, আর সেটা হচ্ছে আরএসএস যদি সত্যিই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করে বা বিজেপি যদি আরএসএস এর সাহায্য নেয়, তাহলে তার ফলাফলটা সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে বা এক বছরের মধ্যে দেখতে পাওয়া যাবে, এর সম্ভাবনা কিন্তু যথেষ্ট কম রয়েছে। কারণ আরএসএস প্রাথমিকভাবে ভোটমুখী কাজকর্ম করে না, তাদের সবসময় একটা লং টার্ম এজেন্ডা থাকে। ডেফিনেটলি সেখান থেকে একটা পলিটিক্যাল ডিভিডেন্ড একটি রাজনৈতিক দলের কাছে আসে, কিন্তু সেটা ওই সঙ্গে সঙ্গে আমি বলবো আর প্লেটের মধ্যে পড়ে যাবে সেরকম ব্যাপারটা কিন্তু হবে না, এরকম সম্ভাবনা খুবই কম রয়েছে। এবং অবশ্যই পশ্চিমবঙ্গে আদি বিজেপির যে সমস্ত নেতারা রয়েছেন তাদের সঙ্গে আরএসএস এর পশ্চিমবঙ্গে একটা সুসম্পর্ক থাকলেও বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপিতে যাদেরকে উদীয়মান হিসেবে দেখা যাচ্ছে বা যাদের উপর বঙ্গ বিজেপি অনেক বেশি নির্ভরশীল, তাদের সঙ্গে আরএসএস এর কাজকর্মের রীতি নীতি আদর্শ এই সমস্ত কিছু মিলবে কিনা, এইটা নিয়ে কিন্তু এখনো একটা বড়সড় প্রশ্নের জায়গা রয়েছে। মানে এই সমস্ত বিজেপির নব্য নেতারা পশ্চিমবঙ্গে, যারা হয়তো টাকা, ক্ষমতা, কেন্দ্রে ক্ষমতায় থাকা, জয়, এত বিপুল জয়, এই সমস্ত কিছু দেখে বিজেপিতে এসেছেন, তারা আরএসএস যেভাবে কাজ করতে বলবে, যেরকমটা আরএসএস চাইবে, যেভাবে আরএসএস সংগঠনকে শক্তিশালী করার কথা বলবে, সেগুলো কি আদৌ শুনবেন, এটা কিন্তু একটা বড়সড় প্রশ্নের জায়গা। আপনারা অলরেডি দেখছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির এই যে সাংঘাতিক খারাপ ফলাফল হয়েছে, বিজেপি হেরেছে পশ্চিমবঙ্গে এবারে, এইটার পরে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব, একে অপরের দিকে আঙুল তোলা, দোষারোপ, এই সমস্ত কিছু দেখতে পাওয়া গেছে। এমনকি একাধিক সাংসদ রয়েছেন যাদের দলে থাকা, দল থেকে চলে যাওয়া, এই সমস্ত কিছুই আপাতত প্রচণ্ড দোদুল্যমান অবস্থায় রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে বঙ্গ বিজেপির তরফ থেকে খুব সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যাবে এমনটা খুব একটা আশা করা যাচ্ছে না। এবং এখানেই একটা মজার বিষয়, 3 বারের সাংসদ সৌমিত্র খাঁ, বিষ্ণুপুরে এবারেও বিজেপির প্রার্থী হয়ে সৌমিত্র খাঁ দাঁড়িয়েছিলেন এবং এবারেও তিনি জিতেছেন। সেই সৌমিত্র খাঁ কিন্তু সম্প্রতি বলেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি যেটুকু যা ফলাফল করতে পেরেছে সেটা আরএসএস এর জন্যই, এবং তিনি বলছেন যে তিনি যে জিততে পেরেছেন সেটাও আরএসএস এরই সৌজন্যে। সৌমিত্র খাঁ প্রথমবার যখন সাংসদ হয়েছিলেন প্রায় 1.5 লাখের বেশি ভোটে তিনি জিতেছিলেন, সেই সৌমিত্র খাঁ এবারে 5,500 মাত্র ভোটে জিতেছেন। এবং এই যে টেনে হিচড়ে কান ঘেঁষে তিনি জিতেছেন, এই জয়টাও সৌমিত্র খাঁ বলছেন আরএসএস এর জন্যই এসেছে। তার বক্তব্য যে পশ্চিমবঙ্গে এই যে বিজেপির এবার একটা বিপর্যয় দেখা গেছে লোকসভা নির্বাচনে, এর কারণ রাজ্য নেতৃত্বের গাফিলতি। এবং তারই সঙ্গে তিনি বলছেন আরএসএস ছিল বলেই এই 12টা আসন পশ্চিমবঙ্গে বিজেপি পেয়েছিল, এই আরএসএস না থাকলে 12টা আসনও বিজেপির কপালে জুটতো না।
এবার বঙ্গ বিজেপিতে যারা রয়েছেন, সৌমিত্র খাঁর এই কথাকে তারা দুদিক দিয়ে দেখতে পারেন। একটা হচ্ছে, ও আপনি তো চলে যাবেন, সেই জন্য এখন এইসব বাজে কথা বলছেন, আপনার কথা আমরা শুনবো না। আরেকটা হতে পারে, ঠিক আছে আপনি আছেন বটে, আপনি বললেন, কিন্তু তাও আমরা আপনার কথা শুনবো না, কারণ আমরা যেটা বুঝি সেটাই ভালো। দেখুন, কে কথা বলছেন, সেই কথার মধ্যে কতটা সততা আছে নেই সবটাই বাজিয়ে দেখা দরকার। সব কথা যেমন ধরে রাখার মতো নয়, তেমনই সব কথা ফেলে দেওয়ার মতোও নয়। বিশেষ করে এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে পশ্চিমবঙ্গে বিজেপি একবার 200 পার করার স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন ভেঙেছে, তারপর 30টা আসন আমরা পাবো বলে হুঙ্কার দিয়ে হোঁচট খেয়ে একেবারে হুড়মুড় করে পড়েছে, মুখ থুবড়ে পড়েছে। বারবার তারা শুধু তর্জন গর্জনই করে গেছে, আলটিমেটলি সমাধান তারা বের করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কথাগুলোকে হয়তো তাদের জন্য, বঙ্গ বিজেপির জন্য গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে। আজকের পর্ব এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই জানাবেন, আপনাদের মতামত জানাবেন এই পর্ব সম্পর্কে কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।